আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা যেটা শিখব, আজকের ক্লাসে আমি আছি ইশতিয়াক আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক, রসায়ন, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা কিছু ছবি দেখি। এখানে ছবিতে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। আহ, কোথাও সেটা তরল, কোথাও সেটা কঠিন, কোথাও সেটা আহ, ক্ষুদ্র ক্ষুদ্র পানির মতো। তো আসলে পৃথিবীতে যে বিভিন্ন পদার্থগুলো আছে, তোমরা সবাই জানো যে পদার্থ হচ্ছে যার আকার, আয়তন, ওজন আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে। তো এই পৃথিবীতে আসলে যত পদার্থ আছে সবগুলোই হচ্ছে অণু দ্বারা গঠিত। আমরা জানি যে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, যেমন লোহা, তামা, অক্সিজেন, নাইট্রোজেন। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বিশ্লেষণ করলে এক বা একের অধিক পদার্থ পাওয়া যায়, সেগুলোকে যৌগিক পদার্থ বলে। তো সাধারণত সকল পদার্থই অণু বা পরমাণু দ্বারা গঠিত। এখন প্রশ্ন হচ্ছে পরমাণু কি, বা আজকের ক্লাসটা হচ্ছে পরমাণুর গঠন। তো আজকের এই ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো? আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে আহ, যে এই পদার্থগুলো যে মৌলিক পদার্থ দিয়ে গঠিত সেই মৌলের ইংরেজি নাম, নাম থেকে তার প্রতীক কিভাবে চিহ্নিত করা যায়, মৌলের স্থায়ী এবং অস্থায়ী কণিকাগুলো এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারবো। পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হিসেব করতে পারবো। তো সাধারণত যে পরমাণু কি, তো আসলে পরমাণু কি, বা আমরা যদি বলি পৃথিবীর সকল পদার্থই পরমাণু দিয়ে গঠিত, তাহলে প্রশ্ন আসে যে পৃথিবীতে অনেক রকমের পদার্থ আছে। সবগুলো যদি পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে তো সবগুলো একই রকমের হওয়ার কথা, কিন্তু ভিন্ন ভিন্ন কেন? কোনোটা কঠিন, কোনোটা তরল, কোনোটা বায়বীয়, কোনটা গ্যাসীয়। তো আসলে এটা অবশ্যই একটা প্রশ্ন যে আসলে সকল পদার্থ যদি পরমাণু দ্বারা গঠিত হয় তাহলে আহ, পরমাণু দ্বারা গঠিত হলে পরমাণুগুলো একই না কেন, যে আমাদের যে পদার্থগুলো সেগুলো একই না কেন? আসলে পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে আমরা দেখেছি যে কেমিস্ট্রিতে এখন পর্যন্ত প্রায় 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। যে পৃথিবীর যত পদার্থ আছে সবগুলো 118টি মৌল দ্বারা গঠিত, এবং প্রত্যেকটা মৌলের গঠনের পিছনে আছে পরমাণু। পরমাণু ধারণা প্রথমে দিয়েছেন ভারতীয় অর্থনীতিবিদ কনাদ। তার আগে কনাদ বলেছিলেন যে প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কিন্তু তার প্রায় পরবর্তী সময়ে এরিস্টটল একটি কথা বলেছিলেন যে না, পদার্থকে আমরা যতক্ষণ খুশি ততক্ষণ ভাগ করতে পারবো, অথবা পদার্থকে যতক্ষণ খুশি ততক্ষণ ভাগ করা যায়। তো এই কথাটা বলার পরে কণাদের যে ধারণা ছিল যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেটা আসলে অনেকদিন বন্ধ ছিল। পরবর্তী সময়ে একজন বিশেষ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি আবিষ্কার করেন যে প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং সেখানে একটা ডাল্টনের পরমাণুপাত আছে। তো সেটা আসলে আসলে আমাদের আজকে আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পরমাণু কি, এবং পরমাণু কি দিয়ে গঠিত। আমরা জানি যে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। এখন আমি যদি প্রশ্ন করি যে আমরা যে একটা বিল্ডিং তৈরি করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস লাগবে? ইট, বালু, সিমেন্ট, রড। আচ্ছা, আমি যদি একতলা একটা বিল্ডিং তৈরি করি কি লাগবে? সে একই জিনিস, ইট, বালু, সিমেন্ট, রড। যদি আমরা একটা 5 তলা ভবন তৈরি করি বা 100 তলা ভবন তৈরি করি একই জিনিস লাগবে, ইট, বালু, সিমেন্ট, রড। কিন্তু একটা হচ্ছে একতলা ভবন, একটা হচ্ছে 5 তলা ভবন, একটা হচ্ছে 100 তলা ভবন। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে পরিমাণে। তো কিসের পরিমাণে? যে প্রত্যেকটা, এই যে আমরা একতলা বিল্ডিং বা 5 তলা বিল্ডিং বা আমরা 100 তলা বিল্ডিং যে বলছি, প্রত্যেকটা কিন্তু ইট, বালু, সিমেন্ট দ্বারা গঠিত। বাট একতলা বিল্ডিং তৈরি করতে যতটুকু ইট, বালু, সিমেন্ট লাগে, 5 তলা তৈরি করতে তার চেয়ে আরো অনেক বেশি লাগে। এবং যদি আমরা 100 তলা ভবন তৈরি করি তাহলে আরো বেশি
অনেক ইট বালু সিমেন্ট লাগবে। অর্থাৎ জিনিস একই, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পদার্থ বা ভিন্ন ভিন্ন স্থাপনা পাচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেক পদার্থই পরমাণু দ্বারা গঠিত, কিন্তু এক এক পদার্থের পরমাণু এক এক রকম। কেন? সেটা হচ্ছে যে আমরা যখন পরমাণুর গঠন সম্পর্কে পড়বো তখন আমরা বলতে পারবো যে কেন এক এক পদার্থ এক এক রকম। যেমন পানি একটা পদার্থ, কিন্তু সেটা হচ্ছে তরল। যেমন লোহা, লোহা একটা পদার্থ, কিন্তু সেটা হচ্ছে অনেক শক্ত। আবার আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন নেই, সেই অক্সিজেন একটা পদার্থ, সেটা হচ্ছে গ্যাসীয়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক পদার্থ পরমাণু দ্বারা গঠিত, কিন্তু কোনোটা কঠিন, কোনোটা তরল, কিন্তু বায়বীয় কেন? এই যে কঠিন, তরল বা বায়বীয়, এর মূলে আছে পরমাণুর গঠন এবং তাদের মধ্যে বিভিন্ন রাসায়নিক বন্ধন। তো আমাদের আজকে আলোচনার বিষয় রাসায়নিক বন্ধন না, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর গঠন। তো পরমাণুর গঠন প্রথম আহ, অনেক গবেষণার ফলে পরমাণুর গঠন আবিষ্কৃত হয়েছে। আমরা আহ, দীর্ঘদিনের গবেষণার পর আমরা জানতে পেরেছি যে পরমাণু আসলে দুই ধরনের কণিকা দ্বারা গঠিত। একটা হচ্ছে স্থায়ী কণিকা এবং একটা হচ্ছে অস্থায়ী কণিকা। সাধারণত স্থায়ী কণিকার মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং অস্থায়ী কণিকার মধ্যে আছে পজিট্রন, নিউট্রন, অ্যান্টিনিউট্রিনো, মেসন এবং আরো অনেক, প্রায় 200 রকমের অস্থায়ী কণিকা থাকে। তো আমরা যেটা পরমাণুর গঠন সম্পর্কে আজকে জানবো, পরমাণুতে দুই ধরনের কণিকা আছে, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকার মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী কণিকার মধ্যে প্রায় 200 রকমের কণিকা আছে। তো সাধারণত আসলে পরমাণু যেগুলো নিয়ে গঠিত সেগুলোকে বলা হয় মৌলিক কণিকা। আমরা জানি পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে সব পরমাণু দিয়ে গঠিত, এবং পরমাণু গঠিত হয় মৌলিক কণিকা দিয়ে। তো আসলে পরমাণু যে মৌলিক কণিকা দিয়ে গঠিত হয়, তাহলে পরমাণুর গঠনটা কিরকম? তো পরমাণুর গঠন, এটা দীর্ঘদিন গবেষণা করার পর যে গঠনটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে প্রোটন, এবং নিউক্লিয়াসের ভিতরে আরো একটি কণা অবস্থান করে, সেটাকে বলা হয় আমরা নিউট্রন, যেটা কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ, যেটা আহ, চ্যাডউইক আবিষ্কার করেছিলেন। প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড। এবং এই যে পরমাণুর যে কেন্দ্রের মধ্যে অবস্থান, কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস অবস্থান করে প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে কতগুলো কক্ষপথ আছে, যে কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আমরা ভিতরে যে লাল দুইটা জিনিস দেখা যাচ্ছে, লাল যেটা, সেগুলোকে আমরা প্রোটন হিসেবে কল্পনা করছি। এবং দুইটা যেই বেগুনি কালার দেখা যাচ্ছে বা পার্পল কালার দেখা যাচ্ছে, সেটাকে আমরা নিউট্রন বলছি। এবং সবুজ যে দুইটা, সেটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াসের বাইরে কতগুলো ইলেকট্রন। তো সাধারণত ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ যুক্ত। আমরা যেটা জানতে পারলাম যে পরমাণুতে তিনটি মৌলিক কণিকার মধ্যে যে নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর যে ক্ষুদ্র অংশ, যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে অবস্থান করে ইলেকট্রন, দুঃখিত, নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত এবং নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। এবং নিউক্লিয়াসের বাইরে পরমাণুর কতগুলো কক্ষপথ আছে, সেই কক্ষপথে অবস্থান করে হচ্ছে ইলেকট্রন। আমরা পরমাণুর গঠনটা অনেকটা সৌরজগতের গ্রহের মতো, যেরকম সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের যে 9টি গ্রহ একটি নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার কক্ষপথে যে আবর্তন করে, ঠিক সেইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। তো সাধারণত আমরা যখন পরবর্তী সময়ে, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনগুলো মুভমেন্ট করছে, আসলে এটা একটা খুব সাধারণ একটা মানে রূপক অর্থে আমরা এখানে যেটা দেখাচ্ছি, পরমাণুর গঠনটা আসলে অনেক জটিল। শুধু আমরা এতটুকু জানি যে পরমাণু তিনটে মৌলিক কণিকা দিয়ে গঠিত: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের অবস্থান করে। নিউক্লিয়াসের আয়তন পরমাণুর তুলনায় অত্যন্ত ছোট, প্রায় 1 লক্ষ গুণ ছোট। আর ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আসলে পরমাণু খালি চোখে দেখা যায় না। পরমাণুর আকারটা কতটুকু ছোট সেটা যদি আমরা কল্পনা করতে চাই, তাহলে বলতে হবে যে আমরা যে বসির নাড়র লিখি, সেই বসির নাড়রের ফোঁটার মধ্যে প্রায় 25 কোটি পরমাণু আছে।
আমরা এখানে একটা পরমাণুর জেনারেল ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করেছি যে যেখানে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে এবং ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আমরা পরবর্তী সময় তোমাদেরকে আরো অনেক ভিডিও দেখাবো, যে ভিডিওতে আমরা পরমাণুর যেটা অ্যানিমেটেড কার্টুন দেখতে পাবো। যেমন এখানে আমরা আরো একটি পরমাণু স্ট্রাকচার দেখছি, যে এখানে মাঝখানে যেই লাল বৃত্ত সেটাকে নিউক্লিয়াস বলা হয়, এবং নিউক্লিয়াসের পরবর্তী সময় যে আমরা একটা বৃত্তাকার দেখছি এবং এখানে দুটি ডট অর্থাৎ দুটি ইলেকট্রন এখানে মুভমেন্ট করছে, অর্থাৎ এটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর, পরমাণুর প্রথম শক্তি স্তর। আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। নিউক্লিয়াসের কাছে যেই শক্তি স্তরটা থাকে সেটাকে বলা হয় প্রথম শক্তি স্তর, তারপর দূরে যেটা সে থাকে সেটাকে বলা হয় দ্বিতীয় শক্তি স্তর, তারপর থেকে তৃতীয় শক্তি স্তর, এভাবে আস্তে আস্তে বাড়ে। এগুলাকে প্রথমে কে, এল, এম আমরা পরবর্তী সময় যেটা জানবো। তো এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ঘুরছে। আমরা আগেই বলেছিলাম যে পরমাণুর যে নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তো নিউক্লিয়াসের চারদিকে কতগুলো শক্তি স্তর থাকে, সেই শক্তি অনুযায়ী কক্ষপথে অবস্থান করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো পরমাণু যদি আমরা পরিচিতি দেই, সেটা হচ্ছে যে সকল মৌলের আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আসলে আমরা তো বলেছিলাম যে সকল পদার্থই সকল পরমাণুই হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে গঠিত। তাহলে কেন পরমাণুগুলো এরকম ভিন্ন ভিন্ন, কোনোটা শক্ত কোনোটা তরল কোনোটা কঠিন? আসলে পরমাণুর মূল বিষয় হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন এর পার্থক্যের কারণেই এক একটা ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু তৈরি হয়। কোনোটাতে প্রোটন ইলেকট্রন নিউট্রনের পরিমাণ কম, কোনোটাতে প্রোটন ইলেকট্রন নিউট্রনের পরিমাণ বেশি। এই যে পরিমাণের যে পার্থক্য, তার কারণে আসলে ভিন্ন ভিন্ন পরমাণু তৈরি হয়, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। পরবর্তী সময় আমরা সেটা জানতে পারবো যে কোন পরমাণুতে কতটা ইলেকট্রন বা কতটা প্রোটন বা কতটা নিউট্রন আছে। যেমন আমরা বলেছিলাম যে প্রত্যেক পদার্থ যে পরমাণু ইলেকট্রন প্রোটন দিয়ে গঠিত, কিন্তু তার ভিন্ন ভিন্নতার কারণ হচ্ছে তার ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে পার্থক্য, সেটা পরিমাণের পার্থক্য। যে আমরা শুরুতেই বলেছিলাম যে একতলা বিল্ডিং বা পাঁচতলা বিল্ডিং বা 100 তলা বিল্ডিং আসলে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু পরিমাণের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন আকৃতি স্থাপনা তৈরি হচ্ছে। ঠিক একইভাবে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের পরিমাণ এর উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন পদার্থ তৈরি হচ্ছে। তো সাধারণত পরমাণুর যে প্রোটন, নিউক্লিয়াসে যে প্রোটন থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, পরমাণু নিউক্লিয়াসে কি থাকে আমরা বলেছিলাম যে প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা, যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। যেমন ছবিতে দেখা যাচ্ছে যে আমরা একটা পরমাণুর যে ছবি, তাতে দেখা যাচ্ছে যে 4টা নিউট্রন এবং 3টা প্রোটন আছে, অর্থাৎ এখানে প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে 7। তাহলে এটার ভর সংখ্যা হচ্ছে 7। এবং এখানে দেখা যাচ্ছে যে 3টা প্রোটন আছে, সেক্ষেত্রে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। শিক্ষার্থীবৃন্দ, আমার কথা আমি আবার বলছি যে পরমাণুতে আমরা আগেই জানতে পেরেছি যে পরমাণুতে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন থাকে, এবং প্রোটন এবং নিউট্রন অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসে। অনেকটা আমরা যদি বলি যে একটা বৃত্ত আঁকলে বৃত্তর যে কেন্দ্র, ঠিক একইভাবে পরমাণুকে যদি আমরা একটা বৃত্তের সাথে কল্পনা করি, তাহলে বৃত্তের যে কেন্দ্র, ঠিক পরমাণুর নিউক্লিয়াসটা ওই কেন্দ্রটাই হবে। অর্থাৎ একটা পরমাণুকে যদি আমরা একটা বৃত্ত হিসেবে কল্পনা করি, বৃত্তের যেই কেন্দ্র, ঠিক পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে কেন্দ্র। তাহলে বোঝা যায় যে বৃত্তের তুলনায় কেন্দ্রটা কত ছোট থাকে। আমরা যে জার্মানির যে গণিত বা ম্যাথমেটিক্স করতে গেলে যে বৃত্ত আঁকি, তার কেন্দ্রটার কিন্তু কোনো আকার আকৃতি নেই, শুধুমাত্র অবস্থান থাকে। ঠিক একইভাবে পরমাণুর যে নিউক্লিয়াস, তারও কোনো আকার আকৃতি নেই, শুধুমাত্র অবস্থান আছে। বাট এই নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রনের আকৃতি কত ছোট সেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। আর যেই পরমাণু চোখে দেখা যায় না, তার তুলনায় সেই নিউক্লিয়াস আরো কত ছোট সেটা আসলে আমাদের কল্পনায় আসে না। বাট এটা বাস্তব, এটার সায়েন্টিফিক বৈজ্ঞানিক পরীক্ষা আছে, সেটা দেখা যায়। তো আমরা বলেছিলাম যে পরমাণুতে যে প্রোটন থাকে সেটাকে কি বলা হয়? ভর সংখ্যা, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলি, দুঃখিত আমি আবার, যে পরমাণুতে যেই প্রোটন থাকে সেটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা এই পরমাণুতে দেখতে পাচ্ছি যে তার প্রোটন এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ তার ভর সংখ্যা এ হচ্ছে 7 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। এবার আমরা যদি যাই
যেমন অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, আমরা সচরাচর অ্যালুমিনিয়াম অনেক ব্যবহার করি। তোমরা দেখবে যে বাসা বাড়িতে আমরা রান্না করার জন্য যেই অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করি সেটার প্রোটন সংখ্যা 13 এবং নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা হচ্ছে 27। তাহলে তার নিউট্রন সংখ্যা কত হবে? আমরা বলেছিলাম প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। সেখান থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা পাবো। যেমন অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, 27 থেকে 13 বিয়োগ করলে হয় 14, অর্থাৎ তার নিউট্রন সংখ্যা হচ্ছে 14। আমরা এটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ আমরা যদি একটা এই এল, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রতীক, আমরা পরবর্তী সময় প্রতীক সংকেত যখন পড়ব, যে অ্যালুমিনিয়াম লিখতে এল লাগে, আমরা এল দিয়ে অ্যালুমিনিয়ামকে প্রকাশ করি। তো অ্যালুমিনিয়ামের একদম উপরে, এটা ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের বাম দিকে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা এবং বাম দিকে নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। আমরা এই সিম্বলটা বা এই প্রতীকটা দেখে বলতে পারছি যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং ভর সংখ্যা হচ্ছে 27, অর্থাৎ অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে 13টা প্রোটন আছে এবং নিউট্রন আছে 14টা, যেহেতু 27 থেকে 13 বিয়োগ করলে হয় 14। সেটা হচ্ছে নিউক্লিয়ার ভর সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের যে পারমাণবিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো, কোনো কোশ্চেন থাকলে আমাকে সেটা কোশ্চেন করবা। আমরা যদি একটা দলগত কাজ দিই তাহলে আমরা একটু নিচের সংকেতগুলো দেখি। যেমন এখানে আমি তোমাদেরকে দেওয়া হচ্ছে SI সিলিকন, যেটা আমরা তোমাদের পরে পড়াবো। SI হচ্ছে সিলিকন এগুলোর পারমাণবিক সংখ্যা বা নিউট্রন সংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে। আমরা আশা করি তোমরা সেটা নির্ণয় করতে পারবে যদি পূর্ববর্তী পাঠের ধারণাটা তোমাদের কাছে মানে তোমরা ঠিকভাবে বুঝতে পারো। তো যাই হোক, আমরা দেখি এখানে চিহ্ন দ্বারা কি বোঝানো হচ্ছে। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। যদি আমরা আবার দেখি, এটা কি? লালটা হচ্ছে প্রোটন। নিউক্লিয়াস প্রথম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন। তারপর আমরা যদি আরেকটু দেখি, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। আমরা যদি আরেকটু দেখি যে এটা কি? পার্পল, আমরা আগের ক্লাসে দেখেছিলাম পার্পলটা, এটা হচ্ছে নিউট্রন এবং নিউট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। এবার যে নিউক্লিয়াসের বাইরে যে দুটি বৃত্তাকার পথ এবং বৃত্তাকার পথে যে দুটি সবুজ সিম্বল দেখা যাচ্ছে, অর্থাৎ সবুজ যে বৃত্ত দেখা যাচ্ছে, সেগুলোকে আমরা রূপকথে ব্যবহার করেছি। এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন, যেগুলো কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটি। পরমাণুর সকল ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, এটা আমরা তো আগে বুঝতে পেরেছি। আর নিজেকে যাচাই করার জন্য এখন যদি প্রশ্ন করা হয় নিউক্লিয়ন সংখ্যা কি, নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা কি 1, পরমাণু স্থায়ী কণিকা কয়টি? ধন্যবাদ সবাইকে।